আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কি কি বলছিলাম দেখি বলতো একটু। ওই যে অ্যালকোহল ধরছিলাম, তাই না? অ্যালকোহল শেষ করে ফেলছি। এখন আমাদের কথা হচ্ছে অ্যালকোহলের আরেকটা ভার্সন আছে। হ্যাঁ, একটা হচ্ছে এলিফেটিক অ্যালকোহল। এলিফেটিক মানে হচ্ছে মুক্ত শিকলে যে অ্যালকোহলটা থাকে এটাকে আমরা এলিফেটিক অ্যালকোহল বলি। কিন্তু বদ্ধ শিকলে অ্যালকোহল থাকলে এটাকে আমরা কি বলি? ফেনল বলি না? তো অ্যালকোহলের আরেকটা ভার্সন ফেনল আছে না? তো আজকে আমরা হচ্ছে ফেনল পড়বো। হ্যাঁ, কিছু এখন এখন সব মুখস্থ, অ্যাকচুয়ালি মুখস্থ বলতে বুঝে বুঝে মুখস্থ কি হচ্ছে এটা বুঝতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু কেন হচ্ছে এটার কোনো যুক্তি আমাদের কাছে নেই, আমারও নাই, তোরও নাই, হিমেল বাইর থেকেও নেই। বুঝতে পারছি? কেন হচ্ছে এটার কোনো যুক্তি নেই, কিন্তু কিভাবে হচ্ছে এটা বুঝে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এক দুই লাইনের বিক্রিয়া। ফেনল প্রস্তুতি, ফেনল কিভাবে প্রস্তুত করব? পরীক্ষাগার প্রস্তুতে ডায়োজেনিয়াম লবণের আদ্য বিশ্লেষণ। প্রথমত হচ্ছে ডায়োজেনিয়াম লবণটা কি? ডায়োজেনিয়াম লবণের সংকেত হচ্ছে N2Cl। একটি বেনজিন থাকবে, বেনজিন বলয়ের উপরে N2Cl থাকবে, এটা আমি আগেও বলছি। ডায়োজেনিয়াম লবণের সংকেত। হ্যাঁ, তো ডায়োজেনিয়াম লবণের সাথে আমরা আদ্য বিশ্লেষণ করবো। আদ্য বিশ্লেষণ মানে কি? পানি যুক্ত করা না? পানি যুক্ত করা। তাহলে ডায়োজেনিয়াম লবণ হতে আমরা যখন পানি যুক্ত করবো, আচ্ছা তোকে একটা কথা বলি। তোকে তোর খাতা তোকে দিয়ে কাটাচ্ছি, এটা রিজন হচ্ছে যে এমন না যে আমি টাইম পাচ্ছি না, অবশ্যই টাইম পাবো, খাতা কাটতে তার বেশিক্ষণ লাগে না, 20 মিনিট লাগবে বেশি হলে। হ্যাঁ, কিন্তু আমি তোকে দিয়ে কাটাচ্ছি এই কারণে কি কি ভুল করছো যেন নিজে দেখোস। হ্যাঁ, আর আমি কোন কোন জায়গা থেকে প্রশ্ন টাচ করছি, স্লাইডে কোন কোন জায়গা থেকে প্রশ্ন টাচ করছি, ওগুলো নিজে একটা আইডিয়া পাবি না যে আমি এ, ঠিক আছে এখান থেকে প্রশ্নটা দিছে, হ্যাঁ এখান থেকে প্রশ্নটা দিছে, ও প্রশ্নটা একটু এভাবে ঘুরাই দিছে। হ্যাঁ, যাতে বুঝতে পারো সেজন্য নিজের খাতা নিজের দিকে কাটাচ্ছি। হুম। আচ্ছা, তারপর হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি ডাইজেনিয়াম আদ্য বিশ্লেষণ। তাহলে ডাইজেনিয়াম লবণ হচ্ছে এটার সাথে আমরা পানি যুক্ত করবো, কারণ পানি যুক্ত করা মানে হচ্ছে আদ্য বিশ্লেষণ। পানিকে আমরা ভেঙে লিখতে পারি না H প্লাস আর OH মাইনাস। এখান থেকে H প্লাসটা HCl কে নিয়ে HCl তৈরি করে ফেলবে। আর সবসময় মনে রাখবে, এটা আমি আগেও বলছি, ডাইজেনিয়াম লবণের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ওরা নাইট্রোজেনটাকে বের করে দেয়, ওরা ক্ষুদাই নাইট্রোজেনটাকে বের করে দেয়। এখন কেন বের করে দেয় এটা আমরা জানি না, ওর স্বভাবই এটা, ডাইজেনিয়াম লবণের স্বভাবই এটা। ডাইজেনিয়াম লবণ যখন কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়া অংশগ্রহণ করার সময় ও নাইট্রোজেনটাকে ছেড়ে দেয়। বুঝতে পারছি? এই যে ও নাইট্রোজেনটাকে ছেড়ে দিছে আর এসিএলটাকে এইচ নিয়ে গেছে, এসিএল তৈরি করে দিচ্ছে। তো এখন তো বাকি জিনিসটা সহজ হয়ে গেছে না? এই ওয়েস্টটা খালি হাতে বসে যাবে। আর ওয়েস্টটা খালি হাতে বসে গেলে এই গঠনটাকে কি বলে? ফেনল বলে না? এই যে ফেনল প্রস্তুত হয়ে গেছে, একদম ইজি। তার মানে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডাইজেনিয়াম লবণ কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করলে সবসময় একটা কাজ করে, সেটা হচ্ছে নাইট্রোজেনকে বের করে দেয়। বুঝতে পারছি? এবার হচ্ছে কিউমিন ফেনল প্রস্তুতি। হ্যাঁ, এটাকে কিউমিন ফেনল কেন বলতেছে? বেনজিন থেকে আমরা প্রথমে কিউমিন তৈরি করব, কিউমিন থেকে দেন ফেনল তৈরি করব। বুঝতে পারছি? এই যে মাছ মধ্যবর্তী যে একটা অবস্থা কিউমিন তৈরি করা হচ্ছে, এই কিউমিন তৈরি করার জন্য এটাকে বলা হচ্ছে কিউমিন ফেনল। বুঝতে পারছি? কিউমিন সংকেত কি? কিউমিন সংকেত হচ্ছে যে এটা CH3CH CH3, বেনজিনের সাথে এরকম একটা যুক্ত থাকলে এটাকে কি বলতেছি? কিউমিন বলতেছি। হ্যাঁ, এটা মুখস্থ। হ্যাঁ, দুই দিকে দুইটা CH3। এই যে, হ্যাঁ, হ্যাঁ, মানে না না না, এবার লেখা যাবে না। এটা হচ্ছে বেনজিন, তো এটা বেনজিন না? এই বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই যৌগটা বসে গেছে, ডাইরেক্ট এই যৌগটা বসে গেছে। এটা সম্পূর্ণ। হ্যাঁ, তাইলে এটা বেনজিন, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আমরা কাকে নিব? প্রোপিন। কাকে নিব? প্রোপিন। প্রোপিনকে নিব। প্রোপিনকে নিয়ে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 250°C আর 30 অ্যাটমসফিয়ার দিব। হ্যাঁ, প্রেসার, টেম্পারেচার এগুলো এক এক ডিগ্রি এক এক রকম না? তো সবগুলো মনে রাখা আসলে পসিবল না, তাই না? গুলাই ফেলতেই পারোস, মনে রাখলে তো ঠিক আছে, মনে রাখলে ঠিক আছে, কিন্তু যদি গুলাই ফেলোস বাই চান্স যদি গুলাই ফেলোস, কাছাকাছি একটা মান লিখে দেওয়ার চেষ্টা করবি। হ্যাঁ, মানে কাছাকাছি মনে যা আসতেছে। হ্যাঁ, কিন্তু খালি রাখবি না আর কি জিনিসটা। বুঝতে পারছি?
ওকে, তাইলে এখানে কি হয়, এই হাইড্রোজেনটা এখানে CH2 সাথে বসে CH3 করে ফেলে, তাহলে এই যোগটা তৈরি হয়ে গেছে না, দেখতো কিছুই না, এই হাইড্রোজেনটা জাস্ট এখানে এখানে যুক্ত হয়ে যায়। এখন তুই বলতে পারিস অন্য কোনো যুক্ত হয় না কেন, এখানে কেন যুক্ত হয়েছে? এটা রিজন হচ্ছে এখানে পাই বন্ড আছে না, পাই বন্ডই একমাত্র দুর্বল বন্ড, তাই না? তার মানে হাইড্রোজেন যদি কারো থেকে ইলেকট্রন নিতে পারে, একমাত্র পাই বন্ড থেকে ইলেকট্রন নিতে পারবে। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে তো একটা পাই বন্ড আছে, তো হাইড্রোজেন এটা মুখস্থ করে বলবে, এই হাইড্রোজেনটা লাস্ট এই হাইড্রোজেনের সাথে বসে CH3 করে ফেলে। তো এই কার্বনটা যেহেতু এক্সট্রা একটা হাইড্রোজেনকে ধরছে, তাহলে এখানে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে এটা কি হয়ে গেছে, এটা কিউমিন হয়ে গেছে না? এবার কিউমিনের সাথে আমরা কি বিক্রিয়া দিব, অক্সিজেনের বিক্রিয়া দিব 130°C তাপমাত্রায়। তো অক্সিজেন, এখানে অক্সিজেন O2 মানে কি, দুইটা ও না? এটা মুখস্থ করতে হবে, কিছু কারণে একটা ও এই কার্বনের সাথে বসবে, আরেকটা ও আরেকটা ও এই কার্বনের সাথে হাইড্রোজেন যেটা আছে ওকে নিয়ে বসবে, বুঝতে পারছি? এই যে একটা ও এই কার্বনের সাথে বসছে, এই যে এই কার্বনের সাথে বসছে, অক্সিজেন দুই হাত, আরেক হাত ফাঁকা না, আরেক হাত ফাঁকা না, এই আরেক হাত ফাঁকাতে এই হাইড্রোজেন যেটা ছিল এটার সাথে এই অক্সিজেন যুক্ত হয়ে এটা এখানে বসছে। এখন আমাদেরকে তো এই স্ট্রাকচারটা বাদ করে দিতে হবে ফেনল প্রস্তুত করার জন্য, কারণ এই স্ট্রাকচারটা রাখতে হবে, শুধু এই স্ট্রাকচারটা, তাই না? আর নিচের স্ট্রাকচারটা বাদ করে দিলে এটা ফেনল হয়ে যাচ্ছে। এখন এটা কেমনে বাদ করব, সালফিউরিক অ্যাসিড যুক্ত করে দিব, সালফিউরিক অ্যাসিড যুক্ত করার ফলে এটা মুখস্থ কিছু কেন হয় না হয় আমরা জানি না ভাই, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড যুক্ত করার ফলে এই স্ট্রাকচারটা অটোমেটিক বাইরে হয়ে যায়, অটোমেটিক বাইরে হয়ে গেছে, আর ওয়েস্টটা অটোমেটিক এখানে বসে গেছে। এখানে ডাবল বন্ড কেন আসছে, কারণ এই ওটাতে একসময় ওয়েস্টকে ধরে রাখছিল, এখন তো ওয়েস্ট এই স্ট্রাকচারটা আলাদা হয়ে গেছে না, আলাদা হয়ে যাওয়ার কারণে এই ওটা এখন এই কার্বনকে ধরে ডাবল বন্ড হয়ে গেছে, আর ওএইচ এর যে হাতটা বাকি আছে এটা দিয়ে এটার সাথে যুক্ত হয়ে গেছে, বুঝতে পারছি? ফেনলের বিক্রিয়াগুলো একটু মুখস্থ করতে হয়। হ্যাঁ, ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি, এটা একদম ইজি। এখানে একটা কি আছে, অ্যারাইল ক্লোরাইড আছে। হ্যাঁ, তো অ্যারাইল মানে কি, বেঞ্জিনে একটা হাতে যদি হাইড্রোজেন খালি থাকে, হ্যাঁ, তাহলে অ্যারাইল ক্লোরাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিচ্ছি, এখানে এইচ যেটা আছে এটা সিএল কে নিয়ে HCl তৈরি করে ফেলবে, তারপর বাকিটাকে কি ও ও এন এ না, ও এন এ, ও এন এটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, এটাকে বলা হয় সোডিয়াম ফিনেট। এটাকে কি বলা হয়, সোডিয়াম ফিনেট। এটার সাথে এইখানে যে HCl টা তৈরি হয়েছিল না, এই HCl টা আবার সোডিয়াম ফিনেটের সাথে বিক্রিয়া করে, মানে এই দুইটা আবার বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করার সময় এইচটা কি করে, সোডিয়ামের জায়গায় বসে যায়, আর ক্লোরিনটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলে, আর এটা ফেনল হয়ে গেছে, বুঝতে পারছি? আলকাতরা থেকে ফেনল প্রস্তুতি, আলকাতরা থেকে ফেনল প্রস্তুতি এটা সৃজনশীলে আসে, এটা বেশিরভাগ কোথায় আসে, এই যে সৃজনশীলে আসে। তাহলে আমাদেরকে আলকাতরা থেকে ফেনল প্রস্তুতি এটা এটা কি পাতন আসলে বুঝাইতে হয়, পাতন না বুঝাইলে তো হয়। হ্যাঁ, হুম। আমি কি এটা, আচ্ছা, পাতন প্রক্রিয়াটা একটু বুঝাই দিই, পাতন প্রক্রিয়াটা এটা যদিও বোঝা লাগবে না, এটা এই চ্যাপ্টারে পড়ানো, পড়ানো এটা কিসের প্রক্রিয়া, কিসের পড়া বলতো, এটা হচ্ছে যে গুণগত রসায়নের আংশিক পাতন আছে না, আংশিক পাতনটা কিভাবে হয় এটার প্রক্রিয়াটা দিছে, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য, তাও এটা পড়ে ফেলি কেমন। আংশিক পাতন কেন করা হয়, ধর তোর একটা পাত্র আছে, তোর একটা কি আছে, পাত্র আছে, পাত্রের মধ্যে দুই ধরনের দ্রবণ আছে। আমি জাস্ট বুঝার সুবিধার্থে এখন একটা কথা বলতেছি, জাস্ট বুঝার সুবিধার্থে, এটা আমি বাস্তব বাস্তব সাথে মিলাবি না, হ্যাঁ। ধর একটা পাত্রের মধ্যে তুই পানিও রাখছস, ট্যাঙ্কও রাখছস, ট্যাঙ্ক এক ধরনের দ্রবণ, পানি আরেক ধরনের দ্রবণ না? তো এখন একটা পাত্রের মধ্যে দুইটাই রাখি দিছস, ককটেল বানাইছস আর কি, ককটেল, এটা ককটেল বলে নাকি, সরি ককটেল, আচ্ছা আমি আরো সুন্দর করে বলি, একটা পাত্রের মধ্যে 7 আপ রাখছস, আবার মোজো রাখছস, হ্যাঁ। তো এখন 7 আপ আর মোজোটা হওয়ার পরে দুইটা মিশে গেছে না, কিন্তু দুইটা কিন্তু ভিন্ন ধরনের দ্রবণ ছিল, তাই তো? এখন মিশে যাওয়ার পর এই দুইটা দ্রবণকে আবার আলাদা কিভাবে করবো, ওই প্রক্রিয়াটা হচ্ছে আংশিক পাতন প্রক্রিয়া, বুঝতে পারছি? আলাদা কিভাবে করবো, দেখি কিভাবে আলাদা করবো, পাত্রটা রাখলাম, এখানে এ এ একটা দ্রবণ নিলাম, বি একটা দ্রবণ নিলাম, বুঝেছি? মানে ধর একটা মজু একটা 7 আপ, হ্যাঁ। এখন এ এর স্ফুটনাঙ্ক হচ্ছে 25°C, আর বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 80°C, স্বাভাবিক,
মজু আর 7F স্ফুটনাঙ্ক তারা এক হবে না, এক হবে? যে তাপমাত্রায় ফুটতে শুরু করে এটা স্ফুটনাঙ্ক। এখন দুইজনের উপাদান তো ভিন্ন, উপাদান ভিন্ন হলে স্ফুটনাঙ্কটা ভিন্ন হবে না? আচ্ছা, তাহলে এখন কি হবে? এখন ধর আমরা এখানে 25°C টেম্পারেচার দিচ্ছি, কত হিট দিচ্ছি, কত 25°C তাপমাত্রা হিট দিচ্ছি। এখন হিট দেওয়ার ফলে 25°C তাপমাত্রাটা এটা এর স্ফুটনাঙ্ক না? তো এ এ যে দ্রবণের ভিতর ছিল, মিশ্র দ্রবণের মধ্যে ছিল, এই মিশ্র দ্রবণ থেকে শুধু এ দ্রবণটা বাষ্প আকারে ফুটতে শুরু করে উপরে উঠে যাবে না? বি তো আর উঠবে না, কারণ আমি স্ফুটনাঙ্ক দিছি কারটা, এটা দিছি। হ্যাঁ, তো বি এটা উঠে এখানে বাষ্প আকারে উঠতে উঠতে এখানে আসবে, এখানে আসার পরে এখানে আমরা ঠান্ডা পানি দিই, কি দিই? ঠান্ডা পানি দিই। একটু একটু চিন্তা করতো কমন সেন্স থেকে, এ একটু আগে তরল ছিল, হুম, এখন কিন্তু বাষ্প হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে না? এখন ওই গ্যাসের মধ্যে যদি আমরা ঠান্ডা পানি দিয়ে দিই, তাহলে এটা আবার তরলে পরিণত হয়ে যাবে না? কারণ গ্যাসকে ঠান্ডা করতেছি মানে কি, গ্যাসটা ঠান্ডা হয়ে তরলে আসবে যে। হ্যাঁ, আমাদের তো আলাদা করতে হবে, এটাই মোটিভ আমাদের, তাই না? তো এটাকে আবার তরল নিয়ে আসার জন্য আমরা কি করি, ওই গ্যাসের মধ্যে আবার ঠান্ডা পানি দিয়ে দিই, ঠান্ডা পানি দিয়ে আসলে এটা গরম পানি হিসেবে বের হয়ে যায় আর কি। মানে এদিকে এদিকে একটা পাত্র রাখলে এখানে জমা হয়। তার মানে কি, আগে এখানে এ বি দুইটাই ছিল, এখন এটা আলাদা করে ফেলছি না, এটাকে এখানে নিয়ে আসছি না? এই যে আলাদা করার প্রক্রিয়াটাকে, এটাকে বলতেছে পাতন প্রক্রিয়া। হ্যাঁ, এটা আংশিক পাতন আর পাতনের মধ্যে পার্থক্য আছে, বাট সিস্টেমটা সেম। হ্যাঁ, সিস্টেমটা সেম, আংশিক পাতন সম্পূর্ণ এভাবে হয় না। হ্যাঁ, একটি দ্রবণে মিশ্রিত অবস্থায় থাকা তরলগুলোকে পরস্পর থেকে পৃথকীকরণের পদ্ধতিকে কি বলা হচ্ছে? পাতন বলা হচ্ছে। হ্যাঁ, আংশিক পাতন আর পাতনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে, আমার যতটুকু মনে পড়ে ইয়াতে, এই এখানে দুটা দ্রবণ নেওয়া হয়েছে না, এ আর বি, দুইটা দ্রবণের স্ফুটনাঙ্কের পার্থক্য দেখ, এ স্ফুটনাঙ্ক 25 আর বি স্ফুটনাঙ্ক 80। তাহলে 80 আর 25-এর মধ্যে পার্থক্য হচ্ছে 55 না? যেটা 40-এর বেশি না? 40-এর বেশি হলে এটাকে পাতন প্রক্রিয়া আলাদা করতে হয়, আর 40-এর নিচে হলে এটা আংশিক পাতন প্রক্রিয়া আলাদা করতে হয়। কিন্তু সিস্টেম এইটাই। 40-এর নিচে যখন এই সিস্টেম আলাদা করে তখন এটাকে বলবো আংশিক পাতন, আর 40-এর উপরে যখন এই সিস্টেম আলাদা করে তখন এটাকে বলে পাতন। 40 বলতে এখানে কি বোঝাচ্ছি, মানে যে দুইটা দ্রবণ আছে এই দুইটা দ্রবণের স্ফুটনাঙ্কের পার্থক্য। হ্যাঁ, এই যে পাতন মানে কি, বাষ্পীকরণ, প্রথমে বাষ্প করা হচ্ছে, তারপর ঘনীভবন করা হচ্ছে, ওই যে ঠান্ডা পানি দিয়ে আবার ঘনীভবন করা হচ্ছে। হ্যাঁ, মিশ্রিত তরলদের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40-এর উপর হয় তখন পাতন করা হয়। এই যে বলছি না, মিশ্রিত তরলদের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40-এর নিচে হয় তাহলে কি হয়, বা 40 হয় বা 40-এর নিচে হয় তখন এটাকে আংশিক পাতন বলে। হ্যাঁ, তো এটা আসলে এমনি বুঝাইছে, জাস্ট এমনি বোঝার সুবিধার্থে। এখন কথা হচ্ছে, আলকাতরাকে যখন আংশিক পাতন করব তখন তৈল জাতীয় পদার্থ পাওয়া যায়, তখন কি পাওয়া যায়? আলকাতরা কি, এটা তো এখন দেখতে হবে না, তো বুঝতে হবে না। হ্যাঁ, আলকাতরাকে আমরা যদি 170°C তাপমাত্রায় রাখি তখন লঘু তৈল তৈরি হয়। তখন কি তৈরি হয়? লঘু তৈল তৈরি হয়। এক্সাম্পল কি, বেনজিন, টলুইন, জাইলিন। হ্যাঁ, তার মানে এখান থেকে এমসিকিউ আসতে পারে না? বেনজিন, টলুইন, জাইলিন এগুলো কি লঘু তৈল না মধ্যম তৈল নাকি ভারী তৈল? আসবে না? ওকে, আলকাতরাকে যদি 170 থেকে 230°C তাপমাত্রা দিই তখন মধ্যম তৈল তৈরি হয়, আর মধ্যম তৈলটা হচ্ছে ফেনল আর ন্যাপথালিন। বুঝাইতে পারছি? আমাদের আজকের টপিক কি, ফেনল উৎপাদন করা। তার মানে আলকাতরা থেকে কিভাবে ফেনল উৎপাদন করতে হবে আশা করি বুঝে গেছো। হ্যাঁ, 170 থেকে 230°C তাপমাত্রা দিয়ে আংশিক পাতন করতে হবে। হ্যাঁ, আর 230 থেকে যদি 270 দিই তাহলে ভারী তৈল তৈরি হয়, আর তখন কি তৈরি হয়, ক্রিসল তৈরি হয়। তার মানে ক্রিসল একটা কি, ভারী তৈল। হুম, তার মানে আলকাতরাকে 170 থেকে 230°C তাপমাত্রায় আংশিক পাতন করলে প্রচুর কি তৈরি হয়, মধ্যম তৈল পাওয়া যায়, যার মধ্যে ন্যাপথালিন ও ফেনলের মিশ্রণ থাকে। হ্যাঁ, তাহলে আলকাতরাকে আংশিক পাতন করলাম 170 থেকে 230°C তাপমাত্রা দিয়ে, তাহলে ফেনল আর ন্যাপথালিন তৈরি হবে, তাই না? এখন আমাদের কথা হচ্ছে, আমাদেরকে ন্যাপথালিন তৈরি করতে বলছে আমাদেরকে কেউ, আর আমরা কি খালি চোখে বুঝবো কোনটা ফেনল তৈরি হয়েছে আর কোনটা ন্যাপথালিন তৈরি হয়েছে? এটা বুঝার এখন দুজনকে আলাদা করতে হবে না? কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে ফেনলটাকে আলাদা করতে হবে। হ্যাঁ, তো এরপরে আমরা কি করব, দুইটা দ্রবণের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে দিব। কার বিক্রিয়া দিব? আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অনলি ফেনল বিক্রিয়া দেয়, ন্যাপথালিন বিক্রিয়া দেয় না। এর মাধ্যমে আমরা দুইটাকে আলাদা করে ফেলতে পারবো। হুম, তাহলে ন্যাপথালিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড নো রিঅ্যাকশন, ফেনল প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি,
রিঅ্যাকশন দিবে। আচ্ছা, কিভাবে দিবে? এই যে এটা ফেনল না, এই যে ন্যাপথালিন, তো এটা ন্যাপথালিনের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিচ্ছে, নো রিঅ্যাকশন। এখন ফেনলের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিচ্ছি, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে এইচ যেটা আছে না, এইচটা এই OH কে নিয়ে কি তৈরি করে ফেলবে? পানি তৈরি করে ফেলবে। হ্যাঁ, আর এই সোডিয়াম ও, ওই যে মনে আছে একটু আগে দেখছো সোডিয়াম ফিনেট তৈরি হয়। হ্যাঁ, মোট কথা ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিলে সবসময় সোডিয়াম ফিনেটই আসবে। হুম, এবার সোডিয়াম ফিনেটের সাথে যখন আবার এসেল, এখন সোডিয়াম ফিনেটে না আসছে, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট তো ফেনল তৈরি করা। তো সোডিয়াম ফিনেটের সাথে যখন আমরা HCl এর বিক্রিয়া দিব, হুম, তখন সোডিয়াম ক্লোরিনটাকে নিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে, আর হাইড্রোজেনটা এখানে বসে গিয়ে ফেনল তৈরি করে ফেলবে। তাহলে বুঝাতে পারছি আলকাতরা থেকে কিভাবে ফেনল প্রস্তুত করতে হয়। এটা সৃজনশীলে আসবে, ফেনল থেকে সৃজনশীল আসলে বেশিরভাগ এটাই আসে। হুম, এবার হচ্ছে ফেনল, ফেনল প্রস্তুতি শেষ, এখন হচ্ছে ফেনলের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া। গুরুত্বপূর্ণ বিক্রিয়া মানে ফেনল কি কি বিক্রিয়া দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করছিস কিনা জানি না, অ্যালকেন 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 যা যা পড়ে আসছে এই পর্যন্ত, বেনজিন ফেনজিন যা প্রস্তুতিতে প্রথম পার্টটা হচ্ছে, সবগুলোর প্রথম পার্ট কি ছিল পড়াইছিলাম? প্রথম পার্ট প্রস্তুতি পড়াইছি, মানে ফেনলকে কিভাবে প্রস্তুত করতে হয়, অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করতে হয়, অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করতে হয়, প্রথম পার্টটা এটা ছিল। সেকেন্ড পার্টটা সবসময় কি ছিল? ওরা কি কি গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয়। হ্যাঁ, ওরা কি কি গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয়, এটাও কিন্তু এক ধরনের প্রস্তুতি বিক্রিয়া। উদাহরণ এক্সাম্পল কি? ফেনল থেকে বেনজিন প্রস্তুত হয়েছে না, দেখতো। ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়ার যে টপিকটা আসে না, এই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এই গুরুত্বপূর্ণ বিক্রিয়ার টপিকটা হচ্ছে যে ওই যৌগটা থেকে কি কি তৈরি করা যায়। আমি যদি অ্যালকেনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখি, অ্যালকেন থেকে কি কি প্রস্তুত করা যাচ্ছে এটা দেখবো। আবার শুরুর পার্টটা কি থাকে? প্রস্তুতি বিক্রিয়া, মানে অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করতে হয়। সেকেন্ড পার্টটা কি থাকে? গুরুত্বপূর্ণ বিক্রিয়া। গুরুত্বপূর্ণ বিক্রিয়া মানে কি? অ্যালকেন থেকে কি কি প্রস্তুত করা যাচ্ছে। তার মানে আলটিমেটলি সবই প্রস্তুতি বিক্রিয়া। আর সেই জন্যই এবার তুমি সব আনসার করতে পারো না, বুঝতে পারছি? তুই তোর বানাইতে পারে কি, আমি তো অ্যালকেন পড়ছি। হ্যাঁ, অ্যালকেন থেকে যেটা প্রস্তুত হয় এটা তো মাথায় ছিল না। হ্যাঁ, কারণ তুই গুরুত্বপূর্ণ বিক্রিয়া হিসেবে পড়ে গেছিস, জাস্ট জাস্ট আমরা রিডিং করে গেছিস যে এটার সাথে হুম, হুম, হ্যাঁ হ্যাঁ, কারণ তুই কিভাবে পড়ে গেছিস, ফেনলের সাথে জিঙ্ক হয়, জিঙ্ক অক্সাইড হয়, তাহলে বেনজিন তৈরি হয়, এবার পড়ে গেছিস। এখন আমি প্রশ্ন করে দিচ্ছি কি, আমি, হ্যাঁ, এখন আমি কি করছি, আমি বলতেছি যে এটার সাথে এটা দাও, এই জায়গা খালি করে দিছি, কি তৈরি হবে বলো। হ্যাঁ, তো এটাই। তো এখন কথা হচ্ছে যে ফেনল, এটা এটা তো দেখে বুঝছো একদম ইজি বিক্রিয়া। হ্যাঁ, জিঙ্ক হবে, জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলবে, আর এখানে হাইড্রোজেন থাকবে আর কি, বেনজিন। তার মানে এটা ওয়ান অফ দি ফেনল থেকে বেনজিন প্রস্তুতির প্রক্রিয়া। হ্যাঁ, তারপর হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা দেখাইছিলাম না, এটা তো এটা তো দেখে বুঝতে পারতো। হ্যাঁ, অ্যালকেনে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন হয়ে যাবে, কারণ এই একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়, একটা, তাহলে অ্যালকেন তৈরি হয়ে যায়। এর প্রভাব হিসেবে নিকেলকে ইউজ করতে হয় 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ টেম্পারেচার দিতে হয়। এটা কেন দেখাইছি? এখন কথা হচ্ছে অ্যারোমেটিক চৌকে হাইড্রোজেন সংযোজনটা কিভাবে করবো। এটা আমি আগেও দেখাইছি, সেই বিষয়গুলো আবার রিপিট হচ্ছে। বেঞ্জিন, হ্যাঁ, দেখ এখন কি হবে, ফেনল না, এটার সাথে 3 মোল হাইড্রোজেন যুক্ত করছি। 3 মোল হাইড্রোজেন মানে কি? এবার 6টা হাইড্রোজেন আছে না? আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখালে হয়তো বুঝবি না। হ্যাঁ, এটা বেনজিন, ফেনল, ঠিক আছে, 3 মোল হাইড্রোজেন। তো 3 মোল হাইড্রোজেন মানে 6টা হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, মানে প্রতিটা CH2 হয়ে যাবে, CH2 হয়ে যাবে না? আর এই কার্বন তো আগে কোনো হাইড্রোজেন ছিলই না, তার মানে এটা শুধু CH হবে। হ্যাঁ, যেহেতু প্রতিটা কার্বন এক্সট্রা এক্সট্রা নতুন নতুন হাইড্রোজেন ধরছে, তাহলে আর কোনো ডাবল বন্ড থাকবে ওদের মধ্যে, নিজেদের মধ্যে? কারণ ওই ডাবল বন্ড দিয়েই তো ধরছে হাইড্রোজেন, এক্সট্রা হাইড্রোজেন গুলাকে, তাই না? তাহলে এরকম হয়ে যাবে, বুঝতে পারছি? আর হচ্ছে যে এই প্রশ্ন যদি একটু ঘুরাই আসে, ধর এটা একটা ফেনল, এবার 3 মোল হাইড্রোজেন না দিয়ে আমরা 1 মোল হাইড্রোজেন দিছি। কয় মোল দিছি? 1 মোল হাইড্রোজেন দিলে একটা বন্ড ভাঙবে, বাকি দুইটা বাকি থাকবে। 2 মোল হাইড্রোজেন দিলে দুইটা বন্ড ভাঙবে। আর এই একটু আগে কয় মোল দিছি? 3 মোল দিছি না, তাহলে তিনটা বন্ডই ভাঙছে, বুঝতে পারছি?
এবার হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া, এটা আরেক দুনিয়ার ইজি বিক্রিয়া। ফেনল পেন্টাক্লোরাইড, আমি কি বলছিলাম, দুনিয়ার যেখানে অক্সিজেন আর পেন্টাক্লোরাইড থাকবে, ফসফরাস পেন্টাক্লোরাইড থাকবে, সেখানে প্রকল 3 তৈরি হবে বলছি না, প্রকল 3। তাহলে পি আর এও কে নিয়ে আর Cl3 কে নিয়ে প্রকল 3 তৈরি হবে। ক্লোরিন আর দুইটা বাকি আছে না, দুইটা ক্লোরিন থেকে একটা ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি হয়, আরেকটা ক্লোরিন এখানে বসে যাবে। এটা আগে পড়াইছি। হ্যাঁ, এগুলো একদম ইজি ইজি বিক্রিয়া। তারপর হচ্ছে অ্যামোনিয়া সহ বিক্রিয়ায় অ্যানিলিন গঠন, এটা আরেক ইজি বিক্রিয়া। ফেনলের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া দিব, এখান থেকে একটা হাইড্রোজেন OH কে নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর NH2টা এখানে বসে যাবে, শেষ, অ্যানিলিন হয়ে গেছে। এটা কি বুঝছস কিনা বলতো একটু। এবার হচ্ছে ফেনলের গুরুত্বপূর্ণ বিক্রিয়া আরো আছে হ্যাঁ। আচ্ছা, অ্যাসপিরিন প্রস্তুতি এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যাসপিরিনের সংকেত কি? এটা হচ্ছে অ্যাসপিরিনের সংকেত, ও থাকবে এখানে সি ডবল বন্ড ও CH3 এখানে সি ডবল এইচ, অনেক কঠিন না? এরকম একটা স্ট্রাকচার ফেনল থেকে তৈরি করতে হবে, তাই এই বিক্রিয়াটা একটু কঠিন, এই বিক্রিয়াটা একটু কঠিন। হ্যাঁ, ফেনলের দুইটা বিক্রিয়া আছে কঠিন, একটু আগে যেটা পড়াইছি, একটু বড় বিক্রিয়া পড়াইছি না, ওটা একটু কঠিন, আর এটা একটু কঠিন আছে, ওই যে সৃজনশীলে যেটা আলকাতরা থেকে যেটা আসবে আর কি। হ্যাঁ, আর এই বিক্রিয়াটা একটু কঠিন আছে, এটা মুখস্থ করতে হবে, বুঝে পড়লে লাভ নেই। ফেনল থেকে আমরা ডাইরেক্ট এটা কেমনে তৈরি করবো? প্রথমে ফেনলকে আমরা কোক বিক্রিয়া করাবো, কোক বিক্রিয়া করাবার পর অ্যাসিটাইল ক্লোরাইড করাবো। কোক বিক্রিয়া পরে আসছি আমি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিটাইল ক্লোরাইড এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইডের সংকেত, CH3 সি ডবল বন্ড ও Cl, এটা মুখস্থ রাখতে হবে অ্যাসিটাইল ক্লোরাইডের সংকেতটা। হুম, প্রথমে কোক বিক্রিয়া মানে কি হয়েছে, কোক বিক্রিয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়া, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়ার পর আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দেয়, এটা হচ্ছে কোক সংশ্লেষণ। হ্যাঁ, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে কি হবে, আবারও সেম, এই বিক্রিয়াটা অনেকবার দেখে আসছ না, এইচটা OH কে নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর এখানে সোডিয়াম ফিনেট তৈরি করে ফেলবে, সোডিয়াম ফিনেট ONA। এবার সোডিয়াম ফিনেটের সাথে আমরা কার্বন ডাইঅক্সাইডে বিক্রিয়া দেওয়া হবে 125°C আর 4 থেকে 7 অ্যাটমসফিয়ারে। এখানে একটা টটোমারিজম ঘটে, টটোমারিজম মানে কি, নিজেদের মধ্যে বিন্যাসটা চেঞ্জ হয়ে যায়, হাইড্রোজেনটা উপরে উঠে যায়, সোডিয়ামটা এখানে নিচে নেমে যায়। তাহলে হাইড্রোজেনটা উপরে উঠে গেলে এটা ওয়েচ হয়ে যাবে, সোডিয়ামটা নিচে নেমে গেলে এখানে শুধু সোডিয়াম থাকবে না। এখন কত, সি ডবল কোথা থেকে আসছে, সি ডবল আসে কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড মানে কি সি ডবল না, সি ডবল Na। ঠিক আছে, বুঝাতে পারছি? এই ধাপটা বুঝছো? আচ্ছা, এখন এটার সাথে এবার কি বিক্রিয়া দিব, HCl এর বিক্রিয়া দেব। HCl এর বিক্রিয়া দিলে কি হবে, সোডিয়ামটা ক্লোরিনকে নিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে হবে, আর H টা এখানে বসে যাবে, এটাকে বলে স্যালিসাইলিক অ্যাসিড। তার মানে সি ডবল H টা এনেবলসি না। এখন আমাদের আরো একটা বড় স্ট্রাকচার আনতে হবে না? অ্যাসপিরিনের সংকেত কি ছিল, এই যে সি ডবল H আনা শেষ, এখন উপরের স্ট্রাকচারটা আনতে হবে। হ্যাঁ, ওই যে অ্যাসিডের ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিলে তো হচ্ছে, এই যে এবার স্যালিসাইলিক অ্যাসিডকে আমরা কার সাথে বিক্রিয়া দিব, অ্যাসিডের ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিব। অ্যাসিডের ক্লোরাইডের সংখ্যা একটা মুখস্থ রাখতে হবে। এখানে ক্লোরিন যেটা আছে না, ক্লোরিনটা এই H কে নিয়ে HCl ধরে তৈরি করে ফেলবে, আর বাকি স্ট্রাকচারটা এখানে বসে যাবে, ওর সাথে বসে যাবে, শেষ। হ্যাঁ, Cl টা যেহেতু H কে নিয়ে গেছে, Cl টা যেহেতু গেছে হাত খালি হয়েছে, কিন্তু কার্বনের CH3 হাত খালি হয় না, অক্সিজেনের হাত খালি হয় না, তাহলে যুক্ত হবে কার্বনের হাত দিয়ে, যুক্ত হবে কার্বনের হাত দিয়ে, এগুলো তো বেসিক। হ্যাঁ, কার হাত ফাঁকা হয়েছে এটা দেখে না যুক্ত করবি, তুই কি দুম করে এটা এখানে বসাই দিবি, বরাবর স্ট্রাকচারটা এখানে বসাই দিতে পারবি না, এটা উল্টে দিতে হবে না, মিরর করে দিতে হবে না, মিরর করে দিতে হবে না, কারণ কেন, হাত ফাঁকা হয়েছে যে কার্বনের, ওরও না, তাহলে অ্যাসপিরিন তৈরি হয়ে গেছে। তার মানে অ্যাসপিরিন তৈরির প্রক্রিয়াটা এটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু বড় আছে, বাকি সবগুলো তো দেখছো 2-3 লাইনে শেষ। হুম, এবার হচ্ছে, হ্যাঁ বুয়েটে আসবে। ওকে, তারপর হচ্ছে যে 4 অ্যামিনো ফাইনাল থেকে প্যারাসিটামল প্রস্তুত, এই যে প্যারাসিটামল প্রস্তুতি, এটা সৃজনশীল আসবে, HSC এর জন্য ইম্পর্টেন্ট। আমরা যে প্যারাসিটামল খাই, অসুখ হলে আমরা প্যারাসিটামল ওষুধ খাই না, এই প্যারাসিটামল ওষুধটা কেমনে বানাবো এখন আমরা দেখবো, ঠিক আছে? আর আগে তো প্যারাসিটামল সংকেত জানতে হবে, প্যারাসিটামলের সংকেত কি,
এটা হচ্ছে ফেনল। ফেনলের সাথে কি এই ফুল স্ট্রাকচারটা যুক্ত থাকলে এটাকে কি বলা হচ্ছে, প্যারাসিটামল বলা হচ্ছে। হ্যাঁ, 4 অ্যামিনো ফেনল। 4 অ্যামিনো ফেনল মানে কি, আমরা তো ফেনল, এবার যদি নাম্বারিং করি, ওএইচটা এই কার্বনের সাথে যুক্ত, তাহলে এই কার্বনটা 1 নম্বরটা কার্বন হবে না? কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে যেহেতু যুক্ত, এটা 1 নম্বর কার্বন। কারণ কার্যকারী মূলক যে কার্বনের সাথে কাছে আসে, নাম্বারিং যে কার্বনের সাথে কাছে আসে, ওই দিক থেকে নাম্বারিং হয়, তাই না? তাহলে এটা 1 2 3 4, তাহলে 4 নম্বরে একটা অ্যামিনো যুক্ত করে দিতে হবে, 4 অ্যামিনো ফেনল। বাস্তবিক উদাহরণ দিই এখন। 4 অ্যামিনো ফেনলের সাথে আবার ওই এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া দেবো। কার বিক্রিয়া দেবো? এসিটাইল ক্লোরাইড। একটু যেটা দেখছো, হ্যাঁ, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে এই ক্লোরিনের সাথে এসিড তৈরি করে বলে বাকি স্ট্রাকচারটা এখানে বসে যাবে, প্যারাসিটামল তৈরি হয়ে গেছে, শেষ। তারপর হচ্ছে ফেনলের ইথার গঠন। হ্যাঁ, ইথারের সংকেত কি? ইথার সংকেত এটা না, আর ও আর, এটা এটা ইথারের সংকেত। তাহলে অ্যারোমেটিক যোগে ইথার সংকেত কি হয়? অ্যালিফেটিক যোগে ইথারের সংকেত দেখ, ওর এই পাশে অ্যালকাইল মূলক আছে, এই পাশে অ্যালকাইল মূলক আছে। হ্যাঁ, আর অ্যারোমেটিক যোগের ইথারটা কেমনে বানাবো? ওর এক পাশে অ্যালকাইল থাকবে, আরেক পাশে অ্যারাইল থাকবে, অ্যারাইল। হ্যাঁ, তাহলে কি হবে? ফেনল ইথার ওএইচ এর সাথে আমরা অ্যালকাইল হাইড্রাইডের বিক্রিয়া দিব, এক্সট্রা এইচ কে নিয়ে এইচএক্স তৈরি করে বলবে। হ্যাঁ, আর ওর সাথে যাই আটটা বসে যাবে, শেষ, তৈরি হয়ে গেছে। বাস্তব উদাহরণ কি? ওএইচ এর সাথে আমরা অ্যালকাইল ক্লোরাইডের বিক্রিয়া দিলাম, মানে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া দিলাম, ক্লোরিনটা হাইড্রোজেনকে নিয়ে এসিএল তৈরি করে বলছে, আর সিএসসি টা ওর সাথে বসে গেছে। এটাই কি? ইথার। এখানে সিএসসি টা আর না, অ্যালকাইল না, আর এটা তো অ্যারাইল, আর এটা ওর সাথে যুক্ত, তার মানে কি? ইথার হয়েছে না? এবার হচ্ছে আবার সেই ফেনল নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় মনে আছে? নাইট্রেশন বিক্রিয়া কি ছিল? HNO2, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এই দুইটার জিনিস থাকলে ওদের প্রোডাক্ট হিসেবে NO2 বের হয়। হ্যাঁ, ওদের প্রোডাক্ট হিসেবে সবসময় NO2 বের হয়। হুম, তারপর আমরা কি করতাম? 2 মোল 2 মোল নিতাম না কেন? 2 মোল 2 মোল নিতাম কারণ একটা অর্থ পজিশনে যুক্ত হইতো, আর একটা প্যারা পজিশনে যুক্ত হইতো। হ্যাঁ, তো দুটো একসাথে দেখাবার জন্য কি করতাম? 2 মোল 2 মোল নিতাম। হ্যাঁ, তো ওয়েস্ট হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, তার মানে যে আগত যে প্রতিস্থাপকটা আসবে সেটা অর্থ পজিশনে বসতে পারবে, নয়তো প্যারা পজিশনে বসতে পারবে। ওকে, তাহলে আগত প্রতিস্থাপকটা অবশ্যই NO2 হবে, কারণ আমরা এই দুইটা জিনিস দেখলে বুঝে যাবো যে এটার থেকে উৎপাদ হিসেবে NO2 বের হয়। হ্যাঁ, তো Na2 টা একটা অর্থ পজিশনে বসবে, আর একটা প্যারা পজিশনে বসবে, শেষ। হ্যাঁ, এখন কথা হচ্ছে বিক্রিয়াটা এভাবে আসবে না, বিক্রিয়াটা একটু কঠিন ভাবে আসবে। কঠিন ভাবে বলতে পিক্রিক অ্যাসিড তৈরি করতে বলবে। কি তৈরি করতে বলবে? পিক্রিক পিক্রিক অ্যাসিড। এটা কিভাবে তৈরি করবো? ফেনলের সাথে আমরা, আমি যখন তোকে প্রশ্ন করবো, আমি দেখবি যে হুট করে বলবো পিক্রিক অ্যাসিড তৈরি করো। আমি এটা বলবো না যে ফেনলের সাথে নাইট্রেশন করো, এই করো সেই করো। পিক্রিক অ্যাসিড কিভাবে তৈরি করতে, এটা তোর মাথায় থাকতে হবে। হ্যাঁ, তোর মাথায় থাকতে হবে পিক্রিক অ্যাসিড তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ফেনলের সাথে নাইট্রেশন বিক্রিয়া। হ্যাঁ, এটা তোর মাথায় আসতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের 3 মোল 3 মোল দিব। কয় মোল দিব? এটা 3 মোল, এটা 3 মোল, আর এটা কিন্তু 1 মোলে নিব, এটা 1 মোলে নিব। হুম, এখন 3 মোল 3 মোল নিলে, দেখ আগের বার 2 মোল 2 মোল যখন নিচ্ছে 2 মোল নাইট্রোমূলক বেরই ছিল, তাহলে এখন 3 মোল 3 মোল নিলে 3 মোল নাইট্রোমূলক বের হবে না? 3 মোল নাইট্রোমূলক। এখন ওএইচটা কি অর্থ প্যারা নির্দেশক না? তার মানে তিনটা নাইট্রো এখানে যদি যুক্ত হয়, অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হতে হবে, তাই না? তাহলে অর্থ প্যারা, এই যে এখানে একটা যুক্ত হবে অর্থ, এখানে একটা যুক্ত হবে প্যারা, এখানে একটা যুক্ত হবে অর্থ। বুঝতে পারছি? এই যে যুক্ত হয়ে গেছে। এটাকে বলা হয় ট্রাইনাইট্রোফেনল বা TNF বা পিক্রিক অ্যাসিড। হ্যাঁ, বুঝতে পারছি কিনা? শিওর? তাহলে এগুলো কিন্তু একদম ইজি ইজি বিক্রিয়া, এগুলো এক লাইনে বিক্রিয়া, এগুলো দেখাই দিলে ফুল নাম্বার। তারপর হচ্ছে ফেনলের হ্যালোজেনেশন। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন যুক্ত হবে আর কি। হ্যাঁ, তো যে কোনো একটা হ্যালোজেন দিবি, 3 মোল দিবি। 3 মোল ক্লোরিনও নিতে পারতে, আমি এখানে ব্রোমিন নিলাম, সমস্যা আছে? ব্রোমিন নিলে তো সমস্যা নেই। তাহলে এখানে ব্রোমিন আছে মোট কয়টা? 6টা না? 3 মোল ব্রোমিন মানে মোট 6টা ব্রোমিন আছে না? তার মানে 3টা ব্রোমিন কি করবে? 3টা হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, 3HCl বা 3 ব্রোমাইড তৈরি করে ফেলবে, 3 হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করে ফেলবে। এখানে হাইড্রোজেন যে যে জায়গাগুলো থেকে চলে গেছে, ওই জায়গাগুলোতে একটা একটা হাত ফাঁকা হয়েছে না? ওই ফাঁকা হাতগুলোতে বাকি 3টা ব্রোমিন বসে যাবে। 3টা ব্রোমিন একরকম কাজ করবে, আর 3টা ব্রোমিন আরেক রকম কাজ করবে। বুঝতে পারছি?
তাহলে এরপর এটা একটা অধক্ষেপ সৃষ্টি হয়, এটাকে বলা হয় হলুদ অধক্ষেপ। এখানে কি সৃষ্টি হয়? হলুদ অধক্ষেপ সৃষ্টি হয়। বুঝাতে পারছি আমি? এবার হচ্ছে ফেনলে অ্যালকাইলেশন। অ্যাসাইলেশন বিক্রিয়া অনেকবার দেখাইছি না এগুলা? আমারও সেম বিক্রিয়াগুলো আবারও হচ্ছে। এটা ফেনল অ্যালকাইলেশন মানে কি? কোন একটা অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া দেওয়ানো, হ্যাঁ, অনাদ্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। তো আমি যখন অ্যালকাইল হ্যালাইডে বিক্রিয়া দিলাম তখন কি হলো? এই ক্লোরিনটা কি করবে? আচ্ছা, ওয়েস্ট কি অর্থপ্যারা নির্দেশক না? ওয়েস্টটা কি অর্থপ্যারা নির্দেশক? তাহলে আগত যে সিএসটি প্রতিস্থাপকটা আসবে এরা অর্থ প্যারা পজিশনে বসবে। এই যে একটা একটা অর্থ পজিশনে বসছে, একটা প্যারা পজিশনে বসছে, হ্যাঁ। আর এখান থেকে একটা হাইড্রোজেন বাদ হয়েছে, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ হয়েছে না? এখানে ক্লোরিন দুইটা ছিল না? এই যে 2 মোল ক্লোরিন। তাহলে 1 মোল ক্লোরিন 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এসএল তৈরি করবে, আর 1 মোল ক্লোরিন আর 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এসএল তৈরি করবে। তাহলে মোট 2 মোল এসএল তৈরি হবে, শেষ। বুঝতে পারছি আমি? আর অ্যাসাইলেশন বিক্রিয়াটা কি ছিল? অ্যাসাইলেশন বিক্রিয়া ছিল ওই যে এটা কি বলে, এসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া দেওয়া আর কি। এটার নাম কি? এসিটাইল ক্লোরাইড। এটার সাথে বিক্রিয়া দিলে কি হতো? আবার সেম ঘটনা ঘটতো। এসিএলটা কি করতো? এখান থেকে একটা হাইড্রোজেনকে নিত, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে 2 এসিএল তৈরি করে ফেলতো, হ্যাঁ। আর বাকি যে একটু অংশ আছে, একটা জিনিস খেয়াল করছো, এসিটাইল ক্লোরাইড থেকে সবসময় এই ক্লোরিন অংশটাই বাদ পড়ে আর বাকি অংশটা থেকে যায়, হ্যাঁ। এই বাকি অংশটা হচ্ছে যুক্ত হয়। তো এই বাকি অংশটা একবার অর্থ পজিশনে যুক্ত হবে, আরেকবার প্যারা পজিশনে যুক্ত হবে, যেহেতু ওয়েস্টে কি অর্থ প্যারা নির্দেশক। তারপর হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া। এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা ডাইরেক্ট মুখস্থ। এটা আমার বুঝাবার কিছু নেই, এটা ডাইরেক্ট মুখস্থ। কিন্তু কি করছে তুই নিজেও বুঝবি না। কেন? ফেনালের সাথে CH3 ক্লোরোফর্মের বিক্রিয়া দিছে, প্লাস 3 সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিছে। মুখস্থ বসাই দিবি, সেলিসাল ডিহাইড তৈরি হবে। কি তৈরি হবে? সেলিসাল ডিহাইড তৈরি হবে। সেলিসাল ডিহাইডের সঙ্গে তো হচ্ছে এটা, আর 3 সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হবে। কেমনে তৈরি হয়েছে আমি জানি না, কেউ জানে না। এটা মুখস্থ। তারপর হচ্ছে কাপলিং বিক্রিয়া। কাপলিং বিক্রিয়াটা আসে পরীক্ষায়। কাপলিং মানে কি? কাপল। হুম, আমিও কাপল এখন থেকে, আর সিঙ্গেল নেই। নালে বলতে পারতাম যে যেটা আমার ভাগ্যে কখনো নাই। এখন তোর ভাগ্যে যেটা নেই, আর আমার বন্ধু জাওয়াতের ভাগ্যে যেটা নেই। কাপলিং বিক্রিয়া, হ্যাঁ। তো কাপলিং বিক্রিয়া হচ্ছে দুটি অ্যারোমেটিক যৌগের পরস্পর যুক্ত হওয়াকে কি বলতেছে? কাপলিং বিক্রিয়া বলতেছে, হ্যাঁ। তো অ্যারোমেটিক যৌগ এটা হচ্ছে ডাইজেনিয়াম লবণ মনে আছে, N2Cl। আর এখানে একটা ফেনল নিব, এভাবে শুয়ানো ডাইজেনিয়াম লবণ দিব, শুয়ানো ফেনল নিব। ফেনলের ওয়েস্টটা থাকবে বিপরীত প্রান্তে, বুঝতে পারছি? এখানে এই প্রান্তে একটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, প্রতিটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, জাস্ট এটা দেখাতে হচ্ছে কারণ কি এটার সাথে একটা কাজ করবে সেই জন্য, হ্যাঁ। এই হাইড্রোজেন এই ক্লোরিনকে নিয়ে এসএল তৈরি করে ফেলবে। N2 কে এভাবে লেখা যায় না, দেখতো এভাবে লেখা যায় না? N এর একটা হাত ফাঁকা হয়ে গেছে না, যেটাকে ক্লোরিনকে ধরে রাখছিল, ওই হাত দিয়ে এবার এটার সাথে যুক্ত হয়ে যাবে। এটা ফাঁকা হাতের সাথে যুক্ত হয়ে যাবে, কারণ এর ফাঁকা হাতে তো হাইড্রোজেন ছিল, আর এর ফাঁকা হাতে ক্লোরিন ছিল, এই দুইটা তো আলাদা হয়ে গেছে। এখন দুই ফাঁকা হাত দিয়ে দুজনকে ধরে ফেলছে। দুই ধরে ফেলার পর কি করছে? বিয়ে হয়ে গেছে ওদের, মানে কাপল হয়ে গেছে, হ্যাঁ। কেন? আমি বলি, এটা তো, আরে কলম কই, দাঁড়া। এটা তো বেঞ্জিন, তাই না? এটা N2 না? N2 টাকে এইভাবে লেখা যাচ্ছে না? একটা N, আর N এর কয়টা হাত থাকে? তিনটা। তিনটা। N এর একটা হাত তো ওর সাথে যুক্ত আছে, অলরেডি বেঞ্জিনের সাথে যুক্ত আছে, হ্যাঁ। আর ওর হাত ফাঁকা আছে আর দুইটা। তাহলে আর দুইটা হাত দিয়ে আরেকটা এন কে ধরছে, ওর একটা হাত ফাঁকা আছে না, যেটাকে ক্লোরিনকে ধরে রাখছিল, ওই ক্লোরিনটা এখন এসিএল কে নিয়ে, হাইড্রোজেনকে নিয়ে এসিএল তৈরি করে ফেলছে, হ্যাঁ। তো যে যে বেঞ্জিন থেকে হাইড্রোজেন আসছে, এই বেঞ্জিন থেকে হাইড্রোজেন আসছে না? তো এই বেঞ্জিনে একটা হাত ফাঁকা হয়ে গেছে না? ওই ফাঁকা হাত দিয়ে এই ফাঁকা হাতের সাথে যুক্ত হয়েছে আর কি। ফলে দুজন কি হয়েছে? বিয়ে হয়ে গেছে, কাপল হয়ে গেছে, আগে সিঙ্গেল ছিল, হ্যাঁ। সেই জন্য এটাকে বলা হয় কাপলিং বিক্রিয়া। তো আজকে মনে হয় এতটুকুই। দাঁড়া। হ্যাঁ, আজকে এতটুকুই। বুঝতে পারছি।
ওকে, আশা করি 9 তারিখের মধ্যে শেষ করে ফেলবো আমি। হ্যাঁ, অনেক টানতেছি আমি, অনেক অনেক টানতেছি, এটা তুই বুঝতেছিস না যে মনে হচ্ছে 35 মিনিটের ক্লাস নিয়েছি, 40 মিনিটের ক্লাস নিয়েছি, কিন্তু এগুলো অনেক